আসসালামু আলাইকুম। আজ 25শে জুন 2024। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের ভেতর দিয়ে যেভাবে রেল চলবে ভারতের। পরিমণির সঙ্গে সম্পর্কের কারণে চাকরি হারালেন সাবেক গোয়েন্দা কর্মকর্তা। হামাসের নেতারা কাতার থেকে ইরাকে স্থানান্তর হচ্ছেন। এবার বিস্তারিত। ভারতের রেল চলবে বাংলাদেশে। এখন চলছে পরীক্ষা নিরীক্ষা। শিগগিরই এ বিষয়ে বাস্তব তৎপরতা দেখা যাবে। পশ্চিমবঙ্গের গেদে থেকে ভুটান সীমান্তবর্তী ডালগাঁও পর্যন্ত বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ট্রেন চালাতে চায় ভারত। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে আনুষ্ঠানিক আলোচনা হয়েছে তিস্তা প্রকল্প নিয়েও। বর্তমানে 5টি রুটে বাংলাদেশ ও ভারতের মধ্যে ট্রেন চলে। 3টি যাত্রীবাহী ইন্টারচেঞ্জ, বাকি 2টি পণ্যবাহী। বর্তমান নিয়ম অনুযায়ী ভারতীয় ট্রেন সীমান্তে আসার পর বাংলাদেশি ইঞ্জিনে বাংলাদেশের অভ্যন্তরে আসে। বাংলাদেশি চালক তা চালিয়ে আনেন। ফিরে যাওয়ার সময়ও একই নিয়ম অনুসরণ করা হয়। এখন ভারত পশ্চিমবঙ্গের গেদে থেকে ভুটান সীমান্তবর্তী ডালগাঁও পর্যন্ত পণ্যবাহী ট্রেন চালু করতে চায়। এক্ষেত্রে সময় ও দূরত্ব কমাতে ব্যবহার করতে চায় বাংলাদেশের রেলপথ, অর্থাৎ দর্শনা দিয়ে ঢুকে ঈশ্বরদী, আব্দুলপুর, পার্বতীপুর হয়ে চিলাহাটি পর্যন্ত বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতীয় ট্রেনটি আবার ভারতে প্রবেশ করবে। এ নিয়ে ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা বলেন, বাংলাদেশের রেলপথ ব্যবহার করে ভারতের একটি অংশ থেকে আরেক অংশে রেলওয়ে সংযোগ চালু করতে চায়। এ নিয়ে দুই দেশের নেতার মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। বিনয় কোয়াত্রা বলেন, আমরা রাজশাহী ও কলকাতার মধ্যে একটি নতুন যাত্রীবাহী ট্রেন পরিষেবা শুরু করছি। এছাড়া বাংলাদেশ রেলওয়ের পথ ব্যবহার করে গেদে দর্শনা থেকে হলদিবাড়ি, চিলাহাটি ক্রস বর্ডার ইন্টারচেঞ্জ পয়েন্ট পর্যন্ত একটি পণ্যবাহী ট্রেনের ট্রায়াল চালানো হবে। আগামী মাসে কোনো এক সময়ের জন্য এর পরিকল্পনা করা হয়েছে। এটি ভুটানের সঙ্গে উপ আঞ্চলিক সংযোগে সহায়তা করবে। রেলওয়ে সংযোগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র সচিব বলেন, রেলওয়ের জন্য MOU ছিল দুই দেশের রেলওয়ের মধ্যে সংযোগ স্থাপন সংক্রান্ত। এর মধ্যে প্রায় 6টি আন্তঃসীমান্ত রেল যোগাযোগ রয়েছে। তবে আন্তঃসীমান্ত রেল সংযোগের গুরুত্ব ছাড়াও এই রেল যোগাযোগের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল বাংলাদেশের ভূখণ্ডের মধ্য দিয়ে ভারতের বিভিন্ন অংশের মধ্যে ট্রানজিট। এ বিষয়টিকে কেন্দ্র করেই গতকাল আলোচনা হয়েছে। পরীক্ষামূলক রেল চলাচলের বিষয়ে বিনয় কোয়াত্রা বলেন, এই কানেক্টিভিটি বাংলাদেশের অর্থনৈতিক অবকাঠামোর একটি খুব বড় অংশকে শক্তিশালী করে। প্রকৃতপক্ষে এটি উভয় দেশ, উভয় সমাজ, উভয় অর্থনীতিকে ব্যাপকভাবে উপকৃত করবে। পাশাপাশি আলোচনায় ছিল উপ আঞ্চলিক ট্রানজিট, যা ভুটান ও নেপালে যোগাযোগের ক্ষেত্রে বাংলাদেশ সুযোগ পাবে। বিদ্যমান অংশটিকেও আরও প্রসারিত ও শক্তিশালী করা হবে। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার বিপুল পরিমাণ সম্পদের সংবাদ প্রকাশ করে গণমাধ্যম। এরপর থেকেই অস্বস্তি দেখা দেয় বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন BPSA। এবার বিষয়টি নিয়ে আলোচনা উঠেছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিংয়েও। পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের দেয়া বিবৃতি নিয়ে প্রশ্ন করা হয় দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারের কাছে। মিলারকে প্রশ্ন করতে গিয়ে সাংবাদিক বলেন, সম্প্রতি পুলিশের দুর্নীতি নিয়ে সংবাদ মাধ্যমে রিপোর্ট করার পর একটি হুমকিমূলক বিবৃতি দেয় পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। আন্তর্জাতিক সংবাদপত্রের স্বাধীনতা সূচক অনুযায়ী 180টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 165তম। সংবাদপত্রের স্বাধীনতার বিরুদ্ধে এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র কী পদক্ষেপ নেবে? জবাবে ম্যাথিউ মিলার বলেন, কার্যকর গণতান্ত্রিক প্রতিষ্ঠান বজায় রাখতে এবং সরকারের স্বচ্ছতা প্রচারে একটি মুক্ত ও স্বাধীন মিডিয়ার ভূমিকাকে আমরা দৃঢ়ভাবে সমর্থন করি। সাংবাদিকদের তাদের গুরুত্বপূর্ণ কাজ পরিচালনা করতে বাধা দেওয়ার জন্য তাদের হয়রানি বা ভয় দেখানোর যে কোনো প্রচেষ্টাকেই আমরা আপত্তি জানাই। অপর একটি প্রশ্নে মন্তব্য চাওয়া হয় মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ইন্দো প্যাসিফিক অঞ্চলের শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতা ইস্যুতে হাসিনা মোদির দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে। প্রশ্ন করতে গিয়ে মিলারকে সাংবাদিক বলেন, ইন্দো প্যাসিফিক অঞ্চল নিয়ে দুই সরকার প্রধানের দৃষ্টিভঙ্গি মার্কিন স্বার্থের প্রতিফলন ঘটায় কিনা। জবাবে মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, ইন্দো প্যাসিফিক অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতাকে সমর্থন করে যুক্তরাষ্ট্র।
চিত্রনায়িকা পরিমণির সঙ্গে সম্পর্কের জেরে চাকরি হারাচ্ছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনারের দায়িত্বে থাকা গোলাম সাকলায়েন। পরিকাণ্ডে আলোচনা শুরুর পর প্রথমে সাকলায়েনকে ডিবি থেকে সরিয়ে মিরপুরের পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে সংযুক্ত করা হয়েছিল। পরে সেখান থেকে তাকে ঝিনাইদহ ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয়। এরপর পরিকাণ্ডে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো সেই সাকলায়েনকে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা ২ শাখা থেকে উপসচিব রোকেয়া পারভিন জুঁই স্বাক্ষরিত এক আদেশে তাকে বাধ্যতামূলক অবসর প্রদান করা হয়। শৃঙ্খলা শাখার প্রতিবেদনে উল্লেখ করা হয়, সাকলায়েন ধারাবাহিকভাবে নায়িকা পরিমণির বাসায় নিয়মিত রাত্রি যাপন শুরু করেন। বিভিন্ন সময় নায়িকা পরিমণির বাসায় সাকলায়েন অবস্থান করেছেন বলে মোবাইলের ফরেনসিক রিপোর্ট দেখে প্রমাণ পাওয়া যায়। আশুলিয়ায় বোট ক্লাবের উদ্যোক্তাদের একজন ব্যবসায়ী নাসির ইউ মাহমুদের বিরুদ্ধে চিত্রনায়িকা পরিমণির ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। ওই মামলার তদন্তের তদারক কর্মকর্তা ছিলেন গোলাম সাকলায়েন। গোলাম সাকলায়েনের বিরুদ্ধে অভিযোগ ওঠে, পরিমণিকে নিয়ে রাজারবাগের বাসায় গিয়েছিলেন তিনি। সেখানে পরিমণি ও গোলাম সাকলায়েন 18 ঘন্টা সময় কাটান। মামলার তদন্ত করতে গিয়ে পরিমণির সঙ্গে গোলাম সাকলায়েনের বন্ধুত্ব তৈরি হয় বলে গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছিল। বিসিএস পুলিশ ৩০তম ব্যাচের এই কর্মকর্তা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন। অনার্স শেষ করেই বিসিএস এ উত্তীর্ণ হন তিনি। এরপর ৩০তম ব্যাচের পুলিশে প্রথম হয়েছিলেন তিনি। গোলাম সাকলায়েনের জন্মদিনের কেক কাটার একটি ভিডিও ভাইরাল করেন আমেরিকা প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন। এরপরই বিষয়টি নজরে আসে প্রশাসনের। পুলিশের আলোচিত সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের পাসপোর্ট জালিয়াতির অভিযোগে পাসপোর্ট অধিদপ্তরের ৮ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। মঙ্গলবার সকালে দুদকের প্রধান কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ শুরু হয়। তাদের মধ্যে 4 জন পরিচালক, 1 জন উপপরিচালক ও 2 জন উপসহকারী পরিচালক রয়েছেন। বেনজিরের বিরুদ্ধে অভিযোগ, বেসরকারি চাকরিজীবী পরিচয়ে সাধারণ পাসপোর্ট তৈরি করেছেন তিনি। পাসপোর্ট তৈরির ক্ষেত্রেও আশ্রয় নিয়েছিলেন নজিরবিহীন জালিয়াতির, কিন্তু নবায়নের সময় ধরা পড়লে তা আটকে দেয় পাসপোর্ট অধিদপ্তর। চিঠি দেয়া হয় র্যাব সদর দপ্তরে, কিন্তু অবৈধ প্রভাব খাটিয়ে সব ম্যানেজ করে নেন বেনজির। পাসপোর্ট অফিসে না গিয়ে নেন বিশেষ সুবিধা, বানিয়ে নেন সাধারণ পাসপোর্ট। আরও জানা গেছে, সাবেক এই আইজিবি পাসপোর্টে আড়াল করেছেন পুলিশ পরিচয়। শুরু থেকে এখন পর্যন্ত তিনি সরকারি চাকরিজীবী পরিচয়ে বিশেষ পাসপোর্ট নেননি। এদিকে বেনজিরকে দুদকে তলব করা হলেও তিনি হাজির হননি। এমনকি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও দুর্নীতির অভিযোগ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রী জিশান মির্জা ও 2 মেয়েকে তলব করলে তারাও দুদকের ডাকে সাড়া দেননি। তবে তারা হাজির না হয়ে আইনজীবীর মাধ্যমে লিখিত বক্তব্য পাঠিয়েছেন। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। ব্যবসা সম্পর্কে না জেনে যেমন ব্যবসায় বিনিয়োগ করা যথার্থ নয়, ঠিক একইভাবে বলা যায় কোনো একটি প্রাযুক্তিক অনুষঙ্গ সম্পর্কে না জানা থাকলে সেটি ব্যবহার করাও ঠিক নয়। প্রিয় বন্ধুরা, ধরুন একটা ব্র্যান্ডের মোবাইল সম্পর্কে আপনি কিছুই জানেন না, সেই ব্র্যান্ডটি ব্যবহার আপনি কেন করবেন? কারণ এর মধ্য দিয়ে আপনার সুবিধার চেয়ে অসুবিধা বা বিপত্তি বেশি হতে পারে। একইভাবে বলা যায় যে একটা অ্যাপস আপনি ডাউনলোড করলেন, যার সাধারণ উদ্দেশ্য আপনি জানেন, কিন্তু এর ভেতরকার সকল কর্মকৌশল জানেন না, তাহলে অবশ্যই এই ধরনের অ্যাপস বা অন্য যে কোনো প্রাযুক্তিক অনুষঙ্গকে পরিহার করা উচিত নিজের জীবনের নিরাপত্তার জন্য। প্রিয় বন্ধুরা, আসুন প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই সতর্ক হই এবং জেনে বুঝে ব্যবহার করি। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে যুক্তরাজ্যের কারাগার থেকে মুক্তি পেয়েছেন মার্কিন গোপন দলিল ফাঁস করে সাড়া ফেলে দেয়া ওয়েবসাইট উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। সোমবার তাকে মুক্তি দিয়েছে যুক্তরাজ্য। নিজের অপরাধ স্বীকার করার বিষয়ে অ্যাসাঞ্জ সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে সমঝোতা চুক্তি করেছেন সেটির ধারাবাহিকতাতেই তাকে ছেড়ে দিয়েছে যুক্তরাজ্য সরকার। অ্যাসাঞ্জ এখন নিজের দেশ অস্ট্রেলিয়ায় ফিরে যাবেন বলে যুক্তরাজ্যের বিচার বিভাগের একটি চিঠিতে উল্লেখ করা হয়েছে। যুক্তরাজ্যের পুলিশ 52 বছর বয়সী অ্যাসাঞ্জকে 2019 সালে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি মার্কিন প্রতিরক্ষা বিষয়ে গোপন তথ্য সংগ্রহ এবং প্রকাশের ষড়যন্ত্রের সাথে যুক্ত। গত কয়েক বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তি দিয়ে আসছে যে অ্যাসাঞ্জের প্রতিষ্ঠান উইকিলিক্স ইরাক ও আফগানিস্তান যুদ্ধের বিষয়ে এমন কিছু তথ্য প্রকাশ করেছে যা অনেক মানুষের জীবনকে
বিপন্ন করে তুলেছে। 2010 সালে ইরাক ও আফগানিস্তানে যুদ্ধের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের গোপন নথি ফাঁস করে বিশ্বজুড়ে ব্যাপক হইচই ফেলে দেয় জুলিয়ান অ্যাসাঞ্জ প্রতিষ্ঠিত ওয়েবসাইট উইকিলিক্স। এরপর অ্যাসাঞ্জের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করে যুক্তরাষ্ট্র। শুরু হয় গ্রেফতার তৎপরতা। গ্রেফতার এড়াতে এক পর্যায়ে অ্যাসাঞ্জ লন্ডনের ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নেন এবং সেখানেই প্রায় 7 বছর কাটান। 2019 সালে গ্রেপ্তার হওয়ার পর গত 5 বছর যুক্তরাজ্যের কারাগারে ছিলেন অ্যাসাঞ্জ। সেখান থেকেই তিনি যুক্তরাষ্ট্রে প্রত্যার্পণের বিষয়ে আইনি লড়াই চালিয়ে আসছিলেন। সম্প্রতি অ্যাসাঞ্জ মার্কিন সরকারের সাথে একটি সমঝোতা চুক্তি করেন। চুক্তি অনুযায়ী তিনি এখন তার বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করে নেবেন, কিন্তু তাকে নতুন করে আর কারাগারে যেতে হবে না। মার্কিন যুক্তরাষ্ট্রে বিবিসির পার্টনার সিবিএস এর খবরে বলা হয়েছে যে নিজের অপরাধ স্বীকার করার জন্য অ্যাসাঞ্জকে কারাগারে পাঠানো হবে না, উল্টো এতদিন তিনি যে কারাভোগ করেছেন সেটির জন্য ক্ষতিপূরণ পাবেন। অ্যাসাঞ্জ ইতোমধ্যেই যুক্তরাজ্যের কারাগার থেকে বের হয়েছেন বলে জানিয়েছে তার প্রতিষ্ঠান উইকিলিক্স। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নিজেদের অ্যাকাউন্টে প্রতিষ্ঠানটি লিখেছে যে যুক্তরাজ্যের কারাগারে একটি ছোট্ট কক্ষে 1901 দিন বন্দী থাকার পর সোমবার জুলিয়ান অ্যাসাঞ্জ ছাড়া পেয়েছেন। এবার জানাবো ফিলিস্তিন প্রসঙ্গ। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রবাসী নেতারা কাতার থেকে ইরাক চলে যাচ্ছেন বলে খবরে প্রকাশ। ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি প্রস্তাব মেনে না নেয় তাদেরকে কাতার ছাড়তে হচ্ছে বলে গুঞ্জন রয়েছে। দি ন্যাশনাল পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকি সরকার গত মাসে হামাস নেতাদের গ্রহণ করার বিষয়টি অনুমোদন করে। সেখানে হামাস নেতাদের সুরক্ষা এবং অন্যান্য সুবিধা প্রদানের দায়দায়িত্ব ইরান নেবে বলে এক ইরাকি এমপি জানিয়েছেন। তবে হামাস এমন দাবি প্রত্যাখ্যান করে বলেছে তাদের কাতার থেকে ইরাকে যাওয়া নিয়ে প্রকাশিত খবরের কোনো সত্যতা নেই। দি ন্যাশনালে প্রকাশিত খবরে বলা হয়েছে, হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়া এবং ইরাকি ও ইরানি সরকারের প্রতিনিধিদের মধ্যে আলোচনার পর এই ব্যবস্থা গ্রহণ করা হয়। ইরানের সাথে ঘনিষ্ঠ ওই ইরাকি এমপি আরও দাবি করেন, হামাস নেতাদের বাগদাদে চলে আসা নিয়ে ইরাকি রাজনৈতিক গ্রুপগুলোর মধ্যে কোনো ঐকমত্য হয়নি। অনেকে মনে করছে এর ফলে বাগদাদ ও ওয়াশিংটনের মধ্যে দূরত্ব আরও বাড়বে। কিন্তু এই মতানৈক্য সত্ত্বেও ইরাক সরকার হামাস নেতাদের বাগদাদে থাকতে দিতে রাজি হয়েছে। তবে ইরাকি সরকার এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। তবে কবে নাগাদ হামাস নেতারা বাগদাদে যাবে তা এখনও চূড়ান্ত হয়নি। হামাস সম্প্রতি বাগদাদে একটি রাজনৈতিক অফিস খুলেছে। এই অফিসের দায়িত্বে রয়েছেন সিনিয়র কর্মকর্তা মোহাম্মদ আল হাফি। গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনা স্থবির হয়ে পড়ার প্রেক্ষাপটে হামাস নেতারা বাগদাদ চলে যেতে পারেন বলে খবরটি প্রকাশিত হলো। যুদ্ধবিরতি প্রশ্নে অগ্রগতি না হওয়ার জন্য হামাসকে দায়ী করছে যুক্তরাষ্ট্র। তবে হামাস বলছে, ইসরায়েল স্থায়ী যুদ্ধবিরতিতে রাজি না হয় তা হচ্ছে না। যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি না হলে শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে কাতার থেকে হামাস নেতাদের বহিষ্কার করার হুমকি দেওয়া হয়েছে বলেও জানা গেছে। গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের নেতা ইসমাইল হানিয়ার এক বোন নিহত হয়েছেন। গাজা সিটির শাতি ক্যাম্পে ওই হামলাটি চালানো হয়েছিল। হানিয়ার কোন বোন এতে নিহত হয়েছেন তা পরিষ্কার নয়। ফিলিস্তিনি সূত্রের উদ্ধৃতি দিয়ে হিব্রু মিডিয়া দাবি করেছে যে ওই হামলায় আরও 13 জন নিহত হয়েছেন। গত এপ্রিলে ইসরায়েলি হামলায় হানিয়ার 3 ছেলে নিহত হয়েছিল। একই হামলায় তার আরও 4 নাতি নিহত হয়েছিল। এদের মধ্যে 3 জন মেয়ে এবং 1 জন ছেলে শিশু। ওই সময়ে কাতারে অবস্থান করা হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়া বলেছিলেন, আল্লাহর কাছে শুকরিয়া তাদেরকে শহীদি সম্মান দেওয়ার জন্য। চলতি বছরের প্রথম দিকে ইসরায়েলি পুলিশ হানিয়ার আরেক বোনকে গ্রেপ্তার করে। তিনি ইসরায়েলি নাগরিক হিসেবে তেল শেভায় বসবাস করছিলেন। হানিয়ার 3 বোন দক্ষিণাঞ্চলীয় ওই ইসরায়েলি শহরে বসবাস করেন। তারা আরব ইসরায়েলিদের বিয়ে করেছেন। তাদের 2 জন এখন বিধবা। তারা এখন ইসরায়েলের রোষের শিকার হচ্ছেন। 2013 সালে অবৈধভাবে গাজা সফর করার জন্য 2015 সালে তাদেরকে 8 মাসের কারাদণ্ড দেওয়া হয়। ওই বছরের শেষ দিকে গাজায় ছেলের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে তার বোনদের অনুমতি দেওয়ার জন্য ইসরায়েলের কাছে হানিয়া অনুরোধ করেছিলেন, তবে তা প্রত্যাখ্যাত হয়। প্রিয় দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।